আসসালামু আলাইকুম লার্নার্স, আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী থেকে বহুভুজ অঙ্কন করতে হয়। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই যে গণসংখ্যা সারণী দেওয়া থাকবে অথবা আপনি যে গণসংখ্যা সারণীটা পাবেন সেখান থেকে বহুভুজের জন্য একটি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে, যেখানে 3টি কলাম থাকবে। দেখুন, আমি এখানে একটি এই উপরের তথ্যের আলোকে আমি অন্য একটি গণসংখ্যা নিবেশন সারি অঙ্কন করেছি। আপনারা এইভাবে সাজাবেন। এখানে উপরে এই লেখাটি বাদে কিন্তু এখানে শ্রেণীর সংখ্যা ছিল 1 2 3 4 5 6টি। তো আমি ওইভাবেই এই 6টি এবং এটি সহ 7টি সারি নিয়ে 3টি কলাম নিয়ে অঙ্কন করেছি, কারণ আমাদের 3টি কলাম প্রয়োজন হবে বহুভুজের জন্য। তো এগুলো কি কি আমি সেটি লিখে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা চেষ্টা করবেন এগুলো হচ্ছে পেন্সিল দিয়ে করার জন্য। তো প্রথমটাতে থাকবে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, তারপর হচ্ছে শ্রেণী মধ্যমান বা মধ্যবিন্দু, অনেকে মধ্যবিন্দু বা মধ্যমান যে কোনো একটা লিখলেই হবে। তারপরে থাকবে হচ্ছে গণসংখ্যা। তো এই 3টি তথ্য আমাদের লাগবে হচ্ছে বহুভুজ অঙ্কনের জন্য। এরপরে এই উপরের তথ্যগুলো থেকে এগুলো পূরণ করবেন। এখানে কিন্তু 2টি তথ্য দেওয়াই আছে, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা এই দুটো তথ্য সম্পূর্ণরূপে এটা বসিয়ে নেব। এই তথ্যগুলো বসানোর পর যে তথ্যটি আমাদের এখানে উপরে দেওয়া ছিল না, এগুলো থেকে আমরা হিসাব করে এটা বের করব। এখানে যে তথ্যটি বাকি আছে তা হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু বা মধ্যমান। তো এই শ্রেণী মধ্যবিন্দু বের করার পদ্ধতি হচ্ছে এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 30 এবং 35 যোগ করলে হবে 65। 65কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 32.5 অর্থাৎ 32.5। এরপরে আমরা এটা কিভাবে পাবো, পরের আমরা যদি শ্রেণীব্যাপ্তি ধরতে পারি তাহলে এটা বের করা পরে সহজ। এটার শ্রেণীব্যাপ্তি কত? শ্রেণীব্যাপ্তি বের করার পদ্ধতি হচ্ছে এটা থেকে এটা দেখবো যে ডিস্টেন্স কত। যেমন 35, এটা হচ্ছে 41, তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 6, তাহলে এটাই কিন্তু শ্রেণীব্যাপ্তি। তার মানে এটা হচ্ছে 6 করে বৃদ্ধি পেয়েছে নিচের দিকে, অর্থাৎ 35 থেকে 41-এ 6 বৃদ্ধি পেয়েছে। তার মানে মধ্যবিন্দুটাও হচ্ছে 6 করে বৃদ্ধি পাবে। তাহলে এটা যদি 6 বৃদ্ধি পায় তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 38.5, এটা হচ্ছে 44.5, তারপরে হচ্ছে 50.5, 56.5, তারপরে হচ্ছে 62.5। এইভাবে আমরা মধ্যবিন্দুগুলো ভরাট করব। প্রথমটা শুধুমাত্র হিসাব করে আমরা বের করব, অর্থাৎ এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে। বাকিগুলো কিন্তু একইভাবে হবে, অর্থাৎ এই দুটো যদি আমি যোগ করে 2 দ্বারা ভাগ করি এই মানটি কিন্তু হবে, অর্থাৎ এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে এটাই হবে। কিন্তু আমাদের আর পরবর্তীগুলো হিসাব করতে হবে না, জাস্ট আমরা প্রথমটা বের করব, তারপরে দেখব যে এখান থেকে এটা কত বৃদ্ধি পেয়েছে, ওই একইভাবে আমরা এটা বৃদ্ধি করে দিব। তাহলে আমরা মধ্যবিন্দুগুলো খুব সহজেই বসাতে পারবো। এরপরের কাজ হচ্ছে আমাকে যে এই প্রথম যে শ্রেণীটি রয়েছে এর পূর্বের শ্রেণীর মধ্যমান কত হতো সেটা বের করে নিতে হবে, এবং এই শেষে যে শ্রেণী মধ্যমান বা মধ্যবিন্দু রয়েছে তার পরেরটা কত হতো সেটা বের করে নিতে হবে। আর কত বের হতো আর সেটা হচ্ছে আমাদের ওই বর্ণনার মধ্যে লিখতে হবে। তো আমরা অনেকেই মনে করি যে কোন লেখাটা কোথায় লিখব। আমাদের যেহেতু এখানে ছক করা শেষ, এর নিচেই হচ্ছে আমরা ওই অঙ্কনের অর্থাৎ বহুভুজ অঙ্কনের যে বিবরণ আছে সেটা লিখব। তাহলে আমরা এই প্রথম শ্রেণীটির যদি পূর্বের শ্রেণীর কথা আমরা চিন্তা করি তাহলে এগুলো বিশ্লেষণ করলে কিন্তু সেটা পাবো, কারণ যে কোনো একটি শ্রেণী থেকে তার পূর্বের শ্রেণীতে হচ্ছে 6 করে কম রয়েছে। যেমন এখানে 38.5, এখানে রয়েছে 32.5, তার মানে এখান থেকে কিন্তু এটা 6 কম। তাহলে আমরা যদি এটা থেকে পূর্বেরটা এখানে যদি কোনো একটা থাকতো তাহলে সেটা কত হতো? এটা হচ্ছে এই 32.5 থেকে 6 কম। তার মানে এটা হয়তো যদি আমরা 6 কম ধরি তাহলে এটা হতো 26 বা 26.5। তাহলে আমরা সেটাই লিখব যে অর্থাৎ প্রথম শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যবিন্দু হতো 26.5 এবং শেষ শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু হতো 68.5। কেননা
আমরা যদি এটা চিন্তা করি যে এটা থেকে এটা কিন্তু 6 বৃদ্ধি পেয়েছে, তাহলে এর পরেরটি কি 6 বৃদ্ধি পেত। আর 6 যদি আমরা এটার সাথে বৃদ্ধি করি অর্থাৎ যোগ করি, তাহলে 62 আর 6 যোগ করলে হবে 68.5। তো এইভাবে আমরা এই প্রথম শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু এবং শেষ শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু বের করে নেব। প্রথমেই বের করে এরপরে আমরা এই উপরের এই তথ্যগুলো আমরা ছক কাগজে বসানোর চেষ্টা করব। বসানোর পরে আরও কিছু বর্ণনা লিখতে হবে, আমি সেটা লিখে দেব আপনাদের সুবিধার্থে পরবর্তীতে সেটা, কারণ এটা লিখতে হয় হচ্ছে ছক কাগজের উপর ভিত্তি করে। আমরা ছক কাগজে যেভাবে অঙ্কন করব বা এই বহুভুজটা অঙ্কন করব সেই অনুযায়ী এখানে বর্ণনাটা লিখতে হবে। এবার আমরা এক্স অক্ষ এবং অয় অক্ষ বের করে নিব। যদিও এখানে মোটা দাগ দেওয়া রয়েছে, তবুও আমরা এই মোটা দাগ যে কোনো একটাকে আদর্শ ধরে বা সাপেক্ষ ধরে পেন্সিল দিয়ে আমরা আবারও দাগ দেওয়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আপনার ইচ্ছা মতো নিতে পারেন, যে এটাও নিতে পারি, আমরা মাঝখানে কোনো একটা দাগ নিতে পারি, যার লেখার সুবিধা অনুযায়ী সে নেবে। তো আমাদের এখানে যেহেতু নিচে অনেকটুকু জায়গা রয়েছে, আমরা একদম শেষেরটা নিতে পারি এক্স অক্ষ হিসাবে। তাহলে এখানে আমি পেন্সিল দিয়ে দাগ টেনে দেব যে এক্স অক্ষ বোঝানোর জন্য। এটা হচ্ছে আমি এক্স অক্ষ হিসেবে নিলাম। এরপর আমরা উপর দিকে আরও একটি দাগ দিয়ে দেব, এটা সুবিধা অনুযায়ী দেব। তো আমি এটা একদম শেষেরটা না নিয়ে মাঝখানেরটা নিয়েছি, কারণ শেষের এখানে জায়গা একটু কম ছিল, যার কারণে আমি এই মাঝেরটা নিলে জায়গাটা বেশি পাবো। তাহলে দেখুন এখানে কিন্তু এই পেন্সিল দিয়ে দাগ দেওয়ার কারণে এই দাগটা কিন্তু এই যে এরকম দাগের চেয়ে একটু মোটা হয়েছে, যাতে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে অয় অক্ষ। আমাদের এই নিচের দিকে থাকবে হচ্ছে এক্স অক্ষ, আর এই উপরের দিকে থাকবে হচ্ছে ওয়াই অক্ষ। এখানে আমরা ওয়াই এবং এক্স লিখে দিব। আর আমরা যেহেতু এখানে তথ্যটা বের করেছিলাম হচ্ছে কি শ্রেণী মধ্যবিন্দু এবং গণসংখ্যা, এটা কিন্তু অনেক সময় প্রশ্ন আসছে যে অয় অক্ষ বরাবর কি থাকে। সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু গণসংখ্যা থাকে, তাহলে আমরা ওই কথাটা লিখে দিব, অর্থাৎ এইদিকে লিখে দিব হচ্ছে গণসংখ্যা, আর এই দিকে থাকবে হচ্ছে কি শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যবিন্দু যেহেতু লিখেছি এখানে আমরা মধ্যবিন্দু লিখব। তো এটা লেখার পর আমরা এই তথ্যগুলো প্রবেশ করাবো এখানে। তো প্রথমেই যেহেতু আমাদের এটা হচ্ছে ও বিন্দু, ও হচ্ছে ওতে হচ্ছে অরিজিন মানে হচ্ছে মূল বিন্দু, আমাদের এই বিন্দু থেকে সব হিসাব নিকাশ হবে। তো প্রথম ঘরটা আমরা এরকম দুটো টান দিয়ে কেটে দেব, যে আমাদের এই ঘরটা পূরণ করব না। তাহলে আমাদের শুরু হবে কোথা থেকে? এখান থেকে। তো আমাদের যে একদম শুরুর বিন্দু রয়েছে সেই বিন্দুগুলো আমরা এখানে লিখে দেব। তাহলে আমাদের শুরুর বিন্দু ছিল কত? 32.5, এটা ছিল শুরু। কিন্তু আমরা তারও পূর্বের একটা বিন্দু বের করেছিলাম, সেটা ছিল কত? 26 বা 26.5। তো এই একদম এই ছোট বিন্দু থেকে, মধ্যবিন্দু থেকে শুরু হবে। তো আমরা এখানে লিখে দেব সুবিধা অনুযায়ী যে এটা হচ্ছে তাহলে কত হবে? 26.5, এটা হচ্ছে 26.5। তারপরটা কত? 32.5। তারপরটা হচ্ছে 32.5। চাইলে এইভাবে লিখে দিতে পারেন, যাতে বোঝা যায় যে এই রেখা বরাবরই এটা বোঝাচ্ছে 32.5। তারপর হচ্ছে 38.5। তারপর হচ্ছে 44.5। তো এটা কলম দিয়ে না লিখে এটা পেন্সিল দিয়ে লেখা উচিত ছিল, তো আমি আসলে ভুল করে এটা কলম দিয়ে লিখেছি। আপনারা এটা পেন্সিল দিয়ে লিখে দেবেন, যাতে মুছে এদিক সেদিক করা যায়। যেমন এখানে এখন এর ভিতরে লেখাটা পড়ে গেছে, আমি এটা পেন্সিল দিয়ে লিখলাম। লিখতে হলে যদি লিখতাম তাহলে কিন্তু মুছে আমি আবার নিজ দিয়ে লিখে দিতে পারতাম। অবশ্যই এই ক্ষেত্রে আপনারা পেন্সিল দিয়ে এগুলো লিখে দেবেন। তো আমি এখানে এটা লিখছি হচ্ছে 44.5, তারপরে হচ্ছে 50.5, তারপরে হচ্ছে 56.5, তারপরে হচ্ছে 62.5, এবং আমরা সর্বশেষ আরেকটা বের করেছিলাম 68.5, অর্থাৎ এটা হবে লাস্টটা হচ্ছে 68.5। তো আমাদের কিন্তু একদম এই রেখা বরাবর আমি এগুলো লিখেছি। তো এইভাবে মধ্যবিন্দুগুলো এই নিচ দিয়ে এই বরাবর লেখার পর আমরা উপরে দিয়ে গণসংখ্যা হিসেব করব।
তাহলে গণসংখ্যা এখানে 1 যা আছে তাই, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে 5 ঘর, তাহলে আমরা এখানে 5 লিখে দিব। পেন্সিলটা একটু কম লিখছে, আপনারা চেষ্টা করুন ভালো পেন্সিল নেওয়ার জন্য। তো 5, তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে কত 15, এটা হচ্ছে 20, তারপরে এটা হচ্ছে 25, তাহলে এই দিকে যাবে। এরপর আমাদের ওই উদ্দীপকের তথ্য অনুযায়ী যে গণসংখ্যা আছে সেই গণসংখ্যাগুলো এখানে বসানোর চেষ্টা করব। যেমন আমরা প্রথম যে একটা মধ্যবিন্দু বের করেছিলাম 26.5, এটার জন্য কিন্তু কোনো গণসংখ্যা নাই। যেহেতু এখানে গণসংখ্যা নাই তাহলে এটার একবারে 0 হবে, মানে একবারে এখান থেকে আর সরবে না, অর্থাৎ এই 0 এখানেই থাকবে। এবং পরেরটা 32.5, এটার জন্য গণসংখ্যা ছিল কত 3, তাহলে আমরা এই 32 সোজা এখানে হিসাব করে যাব 3 ঘর যাব, যেহেতু ওখানে 3 লেখা আছে। তাহলে এখানে 1 2 3, এইভাবে 3 ঘর যাওয়ার পর আমরা এখানে একটা বিন্দু দিয়ে চিহ্নিত করে রাখবো। এরপরে পরের তথ্যগুলো এইভাবে ধারাবাহিকভাবে বসাবো। 38.5, এখানে হচ্ছে 10, তাহলে এখানে আমরা 10 যাব, এই যে 10 হচ্ছে 38, এটার গণসংখ্যা হচ্ছে 10, এই যে 10, তাহলে এখানে আমরা একটি বিন্দু দিয়ে চিহ্নিত করে রাখবো। এটা ছিল হচ্ছে পরেরটা। এবং পরেরটার তথ্য হচ্ছে 18, তাহলে পরেরটা যাবে 18 ঘর, এটা 15 16 17 18, এভাবে আপনারা গুনে গুনে এই বিন্দু দিয়ে চিহ্নিত করে রাখবেন। তারপরে ছিল হচ্ছে 50, তারপরে কত 25, এটার জন্য ছিল হচ্ছে 25, অর্থাৎ এখানে 25। তারপরে ছিল হচ্ছে 56.5, তারপরে ছিল কত 8, এটার জন্য ছিল হচ্ছে 8, তাহলে 5 6 7 8, এটাতেও আমরা এইভাবে বিন্দু দিয়ে দেব। তারপরে 62, এটার জন্য ছিল হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 6 হলো এখানে। আর 68.5 কিন্তু আমাদের এই সারণীতে ছিল না, আমরা আলাদাভাবে বের করছিলাম, এটার জন্য কোনো গণসংখ্যা নাই। তো এই গণসংখ্যাগুলো এইভাবে বিন্দু দিয়ে বসানোর পর এরপরে স্কেল দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেগুলো যোগ করব। তাহলে প্রথমটা তো কোনো গণসংখ্যা ছিল না, তো আমি দেখুন এখানে আমি প্রথমটা থেকে এই যে পরেরটাতে এইভাবে স্কেল বসিয়ে বসিয়ে এইভাবে যোগ করে দেব। তারপরটা থেকে এইভাবে, মানে দুটো বিন্দু পাশাপাশি এইভাবে স্কেল ধরে তারপরে যোগ করে দেব। এটা আসলে কোনো বিন্দু ছিল না, এটা ভুল করে যোগ করা হয়েছে, এটা কোনো দাগ ছিল, অন্য কোনো দাগ ছিল। এখান থেকে পরেরটাতে যোগ করব এইভাবে বিন্দুগুলো, যেগুলো আমি প্রথমেই চিহ্নিত করেছিলাম। এরপর লাস্টেরটার কোনো গণসংখ্যা ছিল না, আমি লাস্টেরটা করে 0-তে মিলিয়ে দেব। দেখুন এটা কিন্তু বহুভুজ বা পাহাড়ের বা পর্বতের মতো আকৃতি পাওয়া গেছে। এই পাশ থেকে যোগ করে এইদিকে চলে আসে, সাধারণত বহুভুজগুলো এরকমই হয়। তো এইরকম একটা বহুভুজ পাওয়া গেল। এরপরে আমরা এটা একটু হালকা বর্ণের করে পেন্সিল দিয়ে কালার করে দেব। কালার না করে দিলেও হয়, তবে কালার করে দিলে ভালো হয়। তো আমাদের কিন্তু বহুভুজ অঙ্কন হয়ে গেছে, এটাই হচ্ছে বহুভুজ। তো আপনারা হয়তো পেন্সিলের লেখার কারণে ভিডিওতে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না, তো আমি যেভাবে ইনস্ট্রাকশন দিছি সেভাবে যদি আপনারা নিজেরা করেন, এটা দেখে দেখে আপনাদের সুন্দর হবে আশা করি। কারণ এখানে প্রত্যেকটা নিয়মই আমি আস্তে আস্তে করে বলে দিয়েছি, একদম সিরিয়ালি, যাতে একটু সময় একটু বেশি নিয়েছি।
তো এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এরপরে যে লেখাটা রয়েছে, লেখাটা কি লিখবেন আমি এবার সেটা দেখাবো। এবার এই যে আমাদের যে বহুভুজটা অঙ্কন করা হলো, এটা আমরা পরীক্ষার হলে যেখানে আমরা যে খাতার যেই পৃষ্ঠাতে এই ছকটা অঙ্কন করেছি ওই পৃষ্ঠাতেই আমরা স্টেপলার করে দেব, এবং যে বাকি বর্ণনাটা হচ্ছে ছক যেখানে শেষ হবে তারপরেই আমরা এই বর্ণনাটা লিখে দেব। তো বর্ণনাটা কি হবে আমি একটু লিখে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বাকি বর্ণনা হবে এমন যে এবার এক্স অক্ষ বরাবর সুবিধাজনক একক নিয়ে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমার সুবিধাজনক একক নিয়েছি, যেখানে এরকম একটা চিহ্ন দিয়েছিলাম আমরা এখানে, এই যে প্রথম 0 থেকে 26 এটা বোঝাতে। তো এখানে 0 থেকে আসলে এই পর্যন্ত আছে কিন্তু 5 ঘর, কিন্তু আমাদের এখানে লিখছি কত 26.5, অর্থাৎ এখানে অনেকগুলো ঘর আছে, এই চিহ্ন দিয়েছি যাতে ওই সবগুলো ঘর বোঝায়, অর্থাৎ 0 থেকে 26.5 বোঝায় এই চিহ্ন দ্বারা। এবং অয়ক্ষ বরাবর গণসংখ্যা প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে আমরা যখন এরকম অয়ক্ষ বরাবর লিখছি তখন কিন্তু আমরা এক ঘর করে এক এক করে গুনছি, সেটাকে আমরা এখানে লিখে দিচ্ছি যে প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। তো এইটুকু, এটা অনেক অল্প লেখা, আমি কলম দিয়ে হাতে লিখেছি বলে একটু বেশি মনে হতে পারে, কিন্তু খুবই অল্প লেখা। এটা আপনারা প্রয়োজন হলে একদম মুখস্থ করে ফেলবেন, কারণ বহুভুজটা খুবই গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের জন্য। এই প্রশ্ন সবসময় আসে, মোটামুটি 99% কমন, যে কোনো পরীক্ষাতে দিয়ে দেয় এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তো আপনারা এটা পুরোটা দরকার হলে মুখস্থ করে রাখবেন। মুখস্থ করার পর এই ফরম্যাটটা সব বহুভুজের ক্ষেত্রে ব্যবহার করবেন, শুধুমাত্র কিন্তু এই যে এই দুইটা তথ্য আর এই তথ্যটা চেঞ্জ হবে। এখানে আপনার অন্য কোনো ছক দেওয়া থাকলে এখানে পূর্বের মানটা চেঞ্জ হবে এবং পরের মানটা চেঞ্জ হবে, ওইটাই শুধু লিখে দেবেন, অর্থাৎ এই 3টা জায়গায় এডিট করে দেবেন। বাকি ফরম্যাটটা আপনার সব বহুভুজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনারা নিজেরা ট্রাই করবেন অন্য কোনো একটি গণসংখ্যা সারণী নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।